গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদেন্দ্র মহাদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টার। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। সবাই চলে যাও পেজ নাম্বার 29-এ, আলোর প্রতিসরণ। আমি বাকিটা দুটো ভিডিওতে কভার আপ করবো এবং আজকে সেই দুটো ভিডিও আপলোড করার চেষ্টা করব, যাতে কিনা তোমরা এই দুটো ভিডিও দেখে অনলাইন টেস্টটা কিন্তু সহজেই দিতে পারো, ঠিক আছে? সো আলোর প্রতিসরণে কি বলছে, একটি কাচের গ্লাসে কিছুটা জল নাও। ওপর থেকে জলের যে তল দেখতে পাচ্ছ তা বায়ু এবং জলকে আলাদা করছে। জলের এই তল হলো বায়ু এবং জলের বিভেদ তল। এবার এই গ্লাসের মধ্যে ধীরে ধীরে গা চুইয়ে অল্প নীল কেরোসিন তেল নাও। তাহলে প্রথমে একটা ছবি দিয়েছে যেখানে জল আছে আর বায়ু আছে। এটা হচ্ছে জলের উপরিতল, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে জলের উপরিতল, নিচে জল উপরে বায়ু। তাহলে এটা হচ্ছে জল মাধ্যম আর এটা হচ্ছে উপরে বায়ু মাধ্যম। জল আর বায়ু মাধ্যমের যে পার্থক্য করে দিচ্ছে, জল মাধ্যম আর বায়ু মাধ্যমকে পার্থক্য করে দিচ্ছে যে তলটা, সেটাই হচ্ছে আমাদের নাম দেব বিভেদ তল করে, বায়ু এবং জলের বিভেদ তল। এবার কি বলছে, এবার কেরোসিন তেল নিতে বলছে। এবার গ্লাসের পাশ থেকে জলের ভেতর দিয়ে উপরের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? যে নীল রঙের গোল তলটা দেখতে পাচ্ছ, সেটা কেরোসিন এবং জলের বিভেদ তল। দেখো এখানে একটা ছবি দিয়েছে। এবার কি করলো, জলের ওপর কেরোসিন তেল দিল। কেরোসিন তেলের বর্ণ কি? নীল। তার জন্য কি হচ্ছে, কেরোসিন তেল, আমরা সবাই জানি তেল জলের উপর ভাসে। তাহলে এখানে আমরা ওই একই সিনারিও দেখবো যে জলের ওপর কেরোসিন তেল ভাসছে। তাহলে কেরোসিন তেল আর জল, কেরোসিন তেল আর জলের মাঝখানে যে তলটা আছে, কেরোসিন তেল আর জলের মাঝখানে যে তলটা আছে, এটা কেরোসিন তেল আর জলের মধ্যে বিভেদ তল। কেরোসিন তেল আর জলের মাঝখানে যে এই যে তলটা আছে, যেটা ভাগ করে দিচ্ছে কেরোসিন আর জলকে, সেটা হচ্ছে কেরোসিন আর জলের বিভেদ তল। জল যেখানে শেষ হয়েছে আর কেরোসিন যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ দুই আলাদা আলাদা ঘনত্বের মাধ্যমে সংযোগস্থলে যে তল থাকে, তাকে ওই দুই মাধ্যমের বিভেদ তল করে বলা হয়। তাহলে দুটো দুটো আলাদা ঘনত্বের মাধ্যম, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে কেরোসিন। আমরা জানি কেরোসিন তেলের ঘনত্বটা কম, ঘনত্ব কম বলে কি হচ্ছে, কেরোসিন তেল জলের উপর ভাসছে, কেরোসিন তেল জলের উপর ভাসছে। এবং এই দুটো মাধ্যমের যে মাধ্যমকে ভাগ করে দিচ্ছে, যে ওদের মাঝখানের যে তলটা, সেটাই হলো হচ্ছে বিভেদ তল। তো আলো প্রতিসরণের ক্ষেত্রে বিভেদ তলের কনসেপ্টটা জেনে রাখা খুব দরকারি। এরপরে দেখো কি করেছে, একটা পরীক্ষা করেছে, ঠিক আছে? পরীক্ষাতে কি করেছে, একটা লেজার লাইট নিয়েছে। লেজার লাইট, সাদা একটা পর্দা আর একটা পেপার ওয়েট। পেপার ওয়েট তো জানোই কাচের তৈরি হয়, গোলও হয় চারকোনাও হয়। এখানে একটা চারকোনা পেপার ওয়েট নিয়ে ইউজ করেছে। অ্যাকচুয়ালি এটা একটা আয়ত ঘন, ঠিক আছে? মানে অনেকটা দেশলাইয়ের বাক্সের যেরকম শেপ, ওই শেপটা। তো সেই সাইজের একটা কাচের পেপার ওয়েট নিয়েছে। দেখা যাচ্ছে যে তুমি যদি কাচের পেপার ওয়েটটা ছাড়া তুমি যদি লেজার লাইটটাকে দাও, তাহলে যেই জায়গায় লেজার লাইটটা গিয়ে পড়ছিল, এবার লেজার লাইটের যাত্রাপথে যদি তুমি একটা পেপার ওয়েট দিয়ে দাও, তাহলে লেজার লাইটটা না কিছুটা বেঁকে যাচ্ছে। লেজার লাইটটা সোজা যাচ্ছে না, কিছুটা পেপার ওয়েটে ঢোকার পর যখন বেরোচ্ছে তখন কিছুটা বেঁকে যাচ্ছে। এই যে আলোর যে একটা মাধ্যমে প্রবেশ করার পরে যে বেঁকে যাওয়ার যে ঘটনা, সেটাই হলো হচ্ছে আলোর প্রতিসরণের ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা একদম চলে আসতেছি নিচের দিকে। আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে 30 নম্বর পেজের লাস্টের লাইনটা থেকে স্টার্ট করছি। এই আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তাহলে এবার কি হচ্ছে, আলোর প্রতিফলনে কি ছিল? আলোর প্রতিফলনে ছিল যে একটা প্রতিফলক তল থাকবে। আলোক রশ্মি প্রতিফলিত হয়ে, এটা ধরো বায়ু মাধ্যম, প্রতিফলিত হয়ে আবার বায়ু মাধ্যমেই ফিরে যাচ্ছে, যে মাধ্যম দিয়ে আসলো সেই মাধ্যমে ফিরে গেল। কিন্তু প্রতিসরণে কি হচ্ছে, প্রতিসরণে ধরো এটা একটা কাচের পেপার ওয়েট, যেটা বললো, এটা ধরো কাচের তৈরি। এবার এখানে আলোক রশ্মি আসছে, কিন্তু এখানে কি হচ্ছে, এটা হচ্ছে পিছনে সিলভারের কোটিং, রূপোর প্রলেপ দেওয়া ছিল, ফলে কাচের ভেতর প্রবেশ করতে পারছিল না। কিন্তু এটা একটা স্বচ্ছ স্বচ্ছ কাচের আয়ত ঘন, মানে এটা একটা পেপার ওয়েট, স্বচ্ছ কাচের কাচ দিয়ে তৈরি। মানে কি, স্বচ্ছ মানে এর মধ্যে দিয়ে আলো কিন্তু যেতে পারবে, এর মধ্যে দিয়ে আলো যেতে পারবে। তাহলে আলো যদি এবার প্রবেশ করে, দেখা যাচ্ছে যে আলোটা কিছুটা এরকম বেঁকে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ আলোর যে বেঁকে যাওয়ার ঘটনাটা, সেটাকে আমরা কি বলতেছি, আলোর যে গতিপথটা আগে এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে অন্য একটা মাধ্যম থাকার কারণে, এখানে কাঁচ মাধ্যম দেখতে পাচ্ছি, কাঁচ মাধ্যম থাকার কারণে আলোক রশ্মি কিছুটা বেঁকে গেছে। এটা তাহলে ওর গতিপথের পরিবর্তন হলো। এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু গতিপথটা পরিবর্তিত হয়ে এই বরাবর যাচ্ছে। এটাকে আলোর প্রতিসরণ করে বলে। তাহলে এই লাইনটা আন্ডারলাইন করে নাও।
এবার পেজ নাম্বার 31-এ দেখো অনেকগুলো ছবি দিয়েছে, ঠিক আছে। এখানে বলছে যে ওবিটা হলো প্রতিসৃত রশ্মি, এওসি আপতন কোণ, প্রতিসরণ কোণ। আমি এটাকে শর্টে তোমাকে বলে দিচ্ছি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে নাকি, ঠিক আছে। তাহলে যেটা বলতে চাচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, এত গল্প করে লাভ নাই, সিধা পয়েন্টে চলে আসতেছি, ঠিক আছে। ধরো দুটো মাধ্যম আছে, হ্যাঁ, এটা হচ্ছে লঘু মাধ্যম। লঘু মাধ্যম মানে এখানে আলোকীয় ঘনত্বটা কম, আর এখানে ঘন মাধ্যম মানে এখানে আলোকীয় ঘনত্বটা বেশি, ঠিক আছে। তাহলে এটা লঘু মাধ্যম, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে বায়ু লঘু মাধ্যম, আর এটা ঘন মাধ্যম হচ্ছে জল। জলের ছবি আঁকায় দেয় সোজা কথা, এখানে কয়েকটা মাছ দিয়ে দেয় জলের ফিলিং আনার জন্য, মাছ যাচ্ছে এখানে, ওকে। তাহলে আলোক রশ্মি আসছে, এটা হচ্ছে মাধ্যমের বিভেদ তল, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এই যে লাইনটা চলে গেছে, যেটা দুই মাধ্যমের বিভেদ তল, লঘু মাধ্যম আর ঘন মাধ্যমকে আলাদা করছে এই মাধ্যমটা। আর এটা হচ্ছে যে বিন্দুতে আপতন বিন্দু, সেটার উপর অঙ্কিত অভিলম্ব এটা, আর এটা হচ্ছে আপতিত রশ্মি, ঠিক আছে। এবার আপতিত রশ্মিটা আসার পর কি হচ্ছে, এটা তো জল, জলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আলোক রশ্মি যেতে পারে, জলের মধ্যে দিয়ে আলোক রশ্মি যেতে পারে বলি তো তুমি বালতির তলদেশটা তুমি দেখতে পারো, বালতির নিচে তুমি বালতির মধ্যে যদি জল প্রবেশ করাও, তারপর উপর থেকে যদি দেখো, তাহলে বালতির তলদেশটা তোমরা দেখতে পারবে। তার মানে কি হচ্ছে, বালতির তলদেশ অব্দি কিন্তু জল কিন্তু যায়, তার মানে জল জল কিন্তু একটা স্বচ্ছ মাধ্যম, ওর মধ্যে দিয়ে কিন্তু আলো যাতায়াত করতে পারে। এবার ঘটনাটা হলো এখানে জানার বিষয়টা হলো এই যে, যখন আলো প্রতিসরণের ক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পৌঁছায়, তখন আলোক রশ্মি কিন্তু অভিলম্বের দিকে বেঁকে যায়। আবার বলছি, লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যদি এসে প্রবেশ করে, তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে, অর্থাৎ এরকম করে বেঁকে যায়। তাহলে এটা যদি আপতন কোণ হয়, ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা যদি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয়, অর্থাৎ প্রতিসরণ কোণ, তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। কিন্তু এখানে কিন্তু আই নট ইকুয়ালস টু আর, আই আর আর কিন্তু সমান নয়। প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি কিন্তু সমান, সরি, আপতন কোণ আর প্রতিফলন কোণটার মান কিন্তু সমান হতো, কিন্তু এখানে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মানটা কিন্তু সমান নয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপতন কোণের মানটা বেশি, এখানে প্রতিসরণ কোণের মানটা কম। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন আলোক রশ্মিটা কিন্তু অবিলম্বের দিকে বেঁকে যায়, ঠিক আছে। এবার তো এর উল্টা কেসও হতে পারতো, তখন তুমি বলতে পারতো, স্যার আমি একজন ডুবুরি সেজেছি, ঠিক আছে, ডুবুরি সেজে আমি জলের ভেতরে আমি একটা টর্চ লাইট নিয়ে নেমেছি। টর্চ লাইট নিয়ে যদি আমি নামি, তাহলে আমি যদি টর্চ লাইট নিয়ে নামি, সে ফর এক্সাম্পল এটা আমার টর্চ লাইট, এবার আমি আমার বন্ধুকে, যে বন্ধু জাহাজে আছে, তার কাছে আমি কিন্তু আলোটা সিগন্যালটা পাঠাতে চাই। তাহলে আলোটা কিভাবে যাবে স্যার? তাহলে দেখো আলোটা এবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, দেখো এটা কিন্তু আলোটা কিন্তু ঘন মাধ্যম থেকে স্টার্ট হচ্ছে, আগেবার কিন্তু আলোটা লঘু মাধ্যম থেকে স্টার্ট হচ্ছিল, মানে আলোর যে উৎসটা সেটা আগেবার লঘু মাধ্যমে ছিল, এবার আলোক উৎসটা কিন্তু ঘন মাধ্যমে আছে। তাহলে এক্ষেত্রে যে কোনটা হবে সেটা বাড়বে না কমবে, সেটা আমাদের জানার বিষয়। তাহলে এটা যদি আমার যদি আপতন কোণ হয়, এসে পড়তেছে দুই মাধ্যমে বিভেদ তলে, তাহলে এটা আপতিত রশ্মি হচ্ছে, কারণ এটা এসে পড়তেছে বিভেদ তলে, এটা আপতিত রশ্মি এক্ষেত্রে হচ্ছে, এটা আপতন কোণ এই ক্ষেত্রে হচ্ছে। তাহলে প্রতিসরণ কোণটা কি হবে, প্রতিসরণ কোণটা কি হচ্ছে, ঘন থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিসরণ কোণটা কি হচ্ছে, বেড়ে যায়। অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমে যদি যায়, তাহলে আলোক রশ্মি প্রতিসরণের পর অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এটা ভালো দেখানো হলো না, একটু বাকিয়ে দেই, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অবিলম্ব থেকে দেখো দূরে সরে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তাহলে অবিলম্বের দিকে সরে যায়, আর আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাত্রা করে, তাহলে কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এটা হলো হচ্ছে প্রতিসরণ কোণ, এটা আপতন কোণ। তাহলে এই সিনারিওতে কিন্তু আপতন কোণের মান হলো কম, প্রতিসরণ কোণের মান হলো বেশি। আর আগের সিনারিওতে কি ছিল, আপতন কোণের মান ছিল বেশি, প্রতিসরণ কোণের মান হলো কম। এটা সবাই ক্লিয়ার আশা করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিসরণের ক্ষেত্রে, যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেলে কিরকম ভাবে বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, ধরা যাক আলোক, এখান থেকে আন্ডারলাইন করা শুরু করে দাও। ধরা যাক আলোক রশ্মিগুচ্ছ কোনো মাধ্যম দিয়ে চলতে চলতে
দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে যাত্রা করছে, দেখা যায় এই আলোক রশ্মিগুচ্ছ কিছু অংশ মাধ্যম দ্বয়ের বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোক রশ্মিগুচ্ছ বাকি অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশের পর আগেকার যাত্রাপথ থেকে সরে যায় এবং নতুন সরলরেখা বরাবর চলে। এই ঘটনাকে আলো প্রতিসরণ বলে। এইবার কি বলতেছে যে যখন আলো কোনো জলতলের উপর এসে পড়ে, ঠিক ধরো তুমি হচ্ছে একটা গ্লাস নিয়েছো, গ্লাসের মধ্যে স্বচ্ছ জল নিয়েছো, তাহলে তুমি যদি স্বচ্ছ জলটার উপর তাকাও তাহলে কিন্তু তোমার কিন্তু প্রতিবিম্ব দেখতে পারবা, তোমার মুখের প্রতিবিম্ব দেখতে পারবা, ঠিক আছে। আবার তুমি কিন্তু গ্লাসের যে নিচের তলটা সেটাও তুমি দেখতে পাচ্ছ, রাইট? সেটা কেন দেখতে পাচ্ছ? কারণ আলোক রশ্মি ভেতর অবধি যেতে পারতেছে, তাই দেখতে পাচ্ছ। কিন্তু তোমার মুখটা কেন দেখতে পাচ্ছ? নিশ্চয়ই ওখানে আলোর প্রতিফলনের ঘটনাটাও ঘটে। তাহলে বাস্তব ক্ষেত্রে কখনোই শুধু প্রতিসরণ বা শুধু প্রতিফলন মানে শুধু প্রতিসরণ ঘটনাটা যে হবে তার কোনো মানে নেই। প্রতিসরণের সাথে সাথে কিছু পরিমাণ কিন্তু প্রতিফলনের ঘটনাটা কিন্তু ঘটে থাকে, ঠিক আছে। তুমি যতই স্বচ্ছ কাচের স্ল্যাব নাও না কেন, তুমি কিন্তু হালকা হলেও তুমি নিজের মুখটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেখতে পাবে। আরপার তো তুমি দেখতেই পাচ্ছ প্রতিসরণের জন্য, কারণ ভেতর কাচের স্ল্যাবের ভেতর দিয়ে আলো চলে যেতে পারছে, তাই আরপার তো তুমি দেখতে পাচ্ছ। কিন্তু হালকা হলেও তুমি কিন্তু নিজের প্রতিবিম্বটাও কিন্তু হালকা হলেও নিজের প্রতিবিম্বটা কিন্তু দেখতে পারবা। সেটা হচ্ছে আলোর প্রতিফলনের জন্য। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিফলন ঘটনাটাও দেখি। ওটাই নিচে ব্যাখ্যা করেছে যে কিভাবে ব্যাপারটা হয়। যদি দুটো সাইমালটেনিয়াসলি হয়, এভাবে অঙ্ক দিতে পারে বা কিছু, তাহলে কিরকম ছবি হবে? ছবিটা এরকম হবে যে ধরো হচ্ছে একটা জল মাধ্যম, ঠিক আছে। জলের মধ্যে যখন আলোক রশ্মি এসে পড়লো, এটা তো ঠিক, জল যেহেতু একটা স্বচ্ছ মাধ্যম, তাহলে এর মধ্যে দিয়ে আলোক রশ্মি চলে যেতে পারবে, ভালো কথা, তাহলে আলোর প্রতিসরণ হলো। এটা যেহেতু ঘন মাধ্যম, তাহলে অবিলম্বের দিকে সরে যাবে, রাইট। কিন্তু এই জল মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু আলোর প্রতিফলনের ঘটনাও ঘটবে। তাহলে আলোর প্রতিফলনটা এমন ভাবে হবে যাতে আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, তাহলে এই বরাবর চলে যাবে। তাহলে সে ফর এক্সাম্পল এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এটাও 60 ডিগ্রি হবে। আর এটা হলো হচ্ছে প্রতিসরণ কোণ, আমি ধরে নিচ্ছি এটা 45 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কম, কারণ এটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। লঘু থেকে ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করলে কি হবে? অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাই জন্য এই অ্যাঙ্গেলটা হয়ে গেল কম, 45 ডিগ্রি। এটা আপতন কোণ 60 ডিগ্রি। আর কিছু পরিমাণ আলোক রশ্মির প্রতিফলনের ঘটনাটাও একইভাবে ঘটে থাকে, তাহলে এটা হলো হচ্ছে প্রতিফলন কোণ, যেটা কিনা 60 ডিগ্রি। সেটা পেজ নাম্বার 31-এ দেখো একটা ছবি করে দেওয়া আছে। এরপর আমরা চলে যাচ্ছি প্রতিবিম্বের ক্ষেত্রে। একটু আয়নার সামনে একটু কোণ করে একটা টর্চ ধরো। এবার টর্চটা জ্বালাও। কি দেখলে? আয়নার টর্চে আলোর প্রতিফলন ঘটে। আলো যেদিক দিয়ে বেরিয়ে এলো তোমার চোখকে সেদিকে নিয়ে যাও। এবার ওই দিক দিয়ে থেকে আয়নার মধ্যে তাকাও। কি দেখতে পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে আলোটা আয়নার ভেতরে থাকা একটা টর্চ থেকে আসছে? সত্যি কি আলো আয়নার ভেতরে থাকা টর্চ থেকে আসছে? সত্যি কি আয়নার ভেতর কোনো টর্চ আছে? কোশ্চেন করছে। আয়নার ভেতরে যে টর্চটা তুমি দেখছো সেটা আসলে তোমার হাতে থাকা টর্চটার প্রতিবিম্ব। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন ধর্মের জন্য। তাহলে আয়নার পিছনে তো রূপার প্রলেপ থাকে, তাহলে ওই জন্য আয়নার ভেতর থেকে আলোক রশ্মি তো যেতে তো পারে না। তাহলে আয়না থেকে কি হয়? আলোর প্রতিফলনের জন্য প্রতিবিম্বের সৃষ্টি হয়। সেই প্রতিবিম্বটা কিসের প্রতিবিম্ব? অ্যাকচুয়ালি ওটা টর্চ লাইটের প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে টর্চ লাইটটা যেটা আছে, সেই টর্চ লাইটটার প্রতিবিম্ব পাচ্ছি। এবার টর্চটাকে যদি অন করো, তাহলে টর্চ থেকে আলোক রশ্মি এসে কাছে এসে পড়ছে এবং কাছ থেকে প্রতিফলিত হয়ে তোমার চোখে এসে পড়ছে। এখানে ধরো, এটা ধরো তোমার চোখ, এই আমার হাতটা তোমার চোখ, আর এটা হচ্ছে টর্চ লাইট। তাহলে টর্চ লাইটটা তুমি যখন অন করছো, টর্চ লাইট থেকে আলোটা কাছে এসে পড়ছে, কাছ থেকে প্রতিফলিত হয়ে আবার তোমার চোখে এসে পড়ছে। তাই যেন মনে হচ্ছে যে তোমার চোখ কি দেখতে? মনে হচ্ছে যে আয়না থেকে আলোটা আসছে, কারণ টর্চ তো এখানে। তাই তোমার চোখ কি মনে করবে? এই আয়না থেকে আলোটা আসছে। আসলে কি তাই? তুমি এখানে টর্চটা অন করছো, আলো এইভাবে যাচ্ছে, আয়নাতে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আলোর প্রতিফলনের জন্য আমরা কিন্তু টর্চের একটা প্রতিবিম্ব দেখতে পাই, এবং প্রতিফলনের জন্যই কিন্তু টর্চ থেকে নির্গত আলোটা আমাদের চোখে এসে পড়ে। যে কোনো চকচকে তলের ওপর বস্তু থেকে আসা আলোকরশ্মি প্রতিফলনের ফলে এমনই প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুটি চকচকে তলটির যেদিকে থাকে, বস্তুর প্রতিবিম্ব ঠিক তার উল্টো দিকে তৈরি হয়। যেদিকে টর্চটা থাকবে তার প্রতিবিম্বটা ঠিক তার উল্টো দিকে তৈরি হয়।
আলোক রশ্মি চিত্র এঁকে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাকে ব্যাখ্যা করা হয়। তাহলে দেখো এই এই যে ছবিটা, এই যে পেজ নাম্বার 32-তে এই যে ছবিটা, এটা হচ্ছে একটা বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে কি, বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে আলোর প্রতিবিম্ব গঠনের হচ্ছে চিত্র। ঠিক আছে, এই চিত্রটা কিন্তু মাঝে মাঝে দেখবে রায়ান মার্টিনে কিন্তু থাকে। তো বি কেয়ারফুল, এটা একটু প্র্যাকটিস করে রাখবা। কি বলছে দেখো, আলোক রশ্মির চিত্র এঁকে প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাকে ব্যাখ্যা করা হয়। পি হচ্ছে বিন্দু উৎস ধরো, বা এটা তোমার বস্তু, পি প্রাইম হলো হচ্ছে তোমার প্রতিবিম্ব, আর এম প্রাইম হলো আয়না। যে কোনো চকচকে তল, সানগ্লাসের কাঁচ, চকচকে পালিশ করা টেবিল, পুকুরের জল, জালনার গাঢ় রঙের চকচকে কাঁচ ইত্যাদির মধ্যে এমন প্রতিবিম্ব গঠিত হওয়া সম্ভব। তাহলে এখানে কি করে হচ্ছে, আমরা সবাই একবার ছবিটা হাতে কলমে প্র্যাকটিস করে নেই, কারণ এটা কিন্তু রায়ান মার্টিনে মাঝে মাঝে আমি দেখেছি। তাহলে প্রথমে আমরা একটা আয়না, আয়নার ইংরেজি কি মিরার, আয়নার ইংরেজি মিরার। তাহলে একটা মিরার আঁকালাম, পিছনে সিলভারের প্রলেপ দেওয়া আছে। একটা বিন্দু আলোক উৎস নিলাম, এটা হলো আমার বিন্দু আলোক উৎস। এটা তোমার একটা উৎস যেখান থেকে আলো নির্গত হচ্ছে, বা তোমার একটা ছোট বস্তু আছে, বস্তু থেকেও বস্তু তো নিজস্ব আলো নেই, অন্য কোনো ধরো বাড়িতে কোনো একটা লাইট জ্বালানো আছে, সেখান থেকে প্রতিফলনের মাধ্যমে ওর গা থেকে প্রতিফলিত রশ্মি বেরোচ্ছে, যেটা খুশি হতে পারে। আমরা এখানে একটা বিন্দু আলোক উৎস নিচ্ছি, এই আলোক উৎসটা থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে, রাইট? যাচ্ছে 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 এসে পড়লো, আলোক রশ্মি এসে পড়লো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই আয়নার উপর কি হচ্ছে, লম্বভাবে এসে আপতিত হচ্ছে, রাইট? তাহলে প্রতিফলিত হবে লম্বভাবে। ঠিক, আর কি কি ভাবে এসে পড়তে পারে, আরেকটা আলোক রশ্মি এরকম ত্যাকচা ভাবে এসে পড়ছে, এটা আপতন বিন্দু, এটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তাহলে আলোক রশ্মি প্রতিফলনের পরেই বরাবর যাবে। ঠিক, এটা যদি আপতন কোণার প্রতিফলন কোণটা, আমার মনে হচ্ছে একটু বেশি করে ফেললাম, আমি সমান কোণ আঁকানোর হাত দিয়ে চেষ্টা করছি, তোমরা চাঁদার ইউজ করতে পারো, এখন তাও মোটামুটি হলো। এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। আবার আরেকটা একটা বিন্দুতে এসে পড়ছে, আরেকটা বিন্দু আঁকাই, এখানে আরেকটা আলোক রশ্মি, আরেকটা আলোক রশ্মির ছবি আঁকিয়েছে। ঠিক আছে, এই আলোক রশ্মিটা এটা হচ্ছে তোমার অঙ্কিত অভিলম্ব, তাহলে এখানে আপতন কোণটা এটা হচ্ছে বেশি আছে, আপতন কোণটা, প্রতিফলন কোণটা একটু বেশি হবে। ঠিক আছে, হলো। এবার তাহলে দুটো প্রতিফলিত রশ্মি হলো, একটা এই রশ্মি, একটা এই রশ্মি। ঠিক আছে, এবার আমাদের চোখ কি করবে, এটাকে অবজার্ভ করার চেষ্টা করবে। এই ধরো আমাদের চোখ আছে, আমাদের চোখ এটা দেখবে। এবার আমাদের চোখ কি করে, যে হচ্ছে এই রশ্মিটার গতিপথটাকে পিছন দিকে যদি বর্ধিত করি, তাহলে মনে হবে যেন একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আমার যেহেতু এটা হাতে আঁকাচ্ছি ছবি কিনা, তাই এটা কখনোই সম্ভব না যে হচ্ছে পারফেক্ট করার। আমি ধরে নিচ্ছি এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তার মানে আমাদের চোখ দেখছে যে যেন এটাকে প্রতিফলিত রশ্মিটাকে তো আমাদের চোখ দেখতে পারবে, তখন আমাদের চোখ কিন্তু এই বক্রপথ অনুসরণ করতে হয় না, এই যে প্রতিফলিত রশ্মিটা কিভাবে এরকম বেঁকে তেড়ে আসছে, এটা কিরকম বেঁকে থেকে আসছে, সেটা অনুসরণ করতে পারে না। আমাদের চোখ কি করে, এই যে রশ্মিটা আছে সেটাকে পিছন দিকে বর্ধিত করে, ডট 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 করে পিছন দিকে বর্ধিত করলে এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। তাহলে এটা হলো হচ্ছে আমার প্রতিবিম্ব, তাহলে এটা হলো আমার বস্তু, আর পি প্রাইমটা হলো হচ্ছে প্রতিবিম্ব। ঠিক আছে, সবাই হাতে স্কেল, তারপর চাঁদা, চাঁদা লাগবে, স্কেল লাগবে, আর রুল লাগবে, দিয়ে ট্রাই করো বাড়িতে, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ভালোই হবে। আর এটা হচ্ছে মিরার, এম আর এম প্রাইম। এই যে এগুলা ডট ডট ডট, এটা হচ্ছে এই আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। এখানে যদি চাঁদা বসাও, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান করবা। এটা যদি ধরো 10 ডিগ্রি হয়, এটা 10 ডিগ্রি করবা। এটা ধরো হচ্ছে 15 ডিগ্রি হলে এটা 15 ডিগ্রি করবা, সুন্দর করে আঁকাবা, দেখবা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসতেছি হাতে কলমে 7। তুমি একটা বড় আয়নার সামনে দাঁড়াও, আয়নায় গঠিত হওয়া তোমার প্রতিবিম্বের দিকে লক্ষ্য করো। তোমার আর তোমার প্রতিবিম্বের উচ্চতা কি হয়? অবশ্যই একটা সমতল দর্পণের সামনে, সমতল দর্পণ মানে আয়না, ওর সামনে যদি তুমি দাঁড়াও, তাহলে তোমার যে হাইট আর প্রতিবিম্বের যে হাইট সেটা কিন্তু সেম হবে। আবার একটা পেন হাতে নিয়ে আয়নাটির উপর শুয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে ধরো। এবার দেখো তো তোমার আঙ্গুলের চাপা পেন আর আয়নার ভেতরকার পেনের প্রতিবিম্ব একবারে সমান পরিমাপ কিনা? অবশ্যই সমান হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হলো, আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ
গঠিত প্রতিবিম্ব এবং বস্তুর মাপ কিন্তু সমান। এবার একটি আয়না থেকে তুমি ঠিক মেপে মেপে 4 পা পিছিয়ে এসে দাও। এবার এক পা করে আয়নার দিকে এগিয়ে যেতে থাকো আর তোমার প্রতিবিম্বের দিকে লক্ষ্য করো। এবার তুমি আয়না যেটা আছে সেটা থেকে তুমি কিছুটা দূরে আছো, ঠিক আছে? এটা কিন্তু একটা অঙ্ক, আমি এখনই করে দিচ্ছি অঙ্কটা। এরকম একটা ব্যাপার, যেটা তোমার দর্পণ আছে, রাইট? এটা তোমার দর্পণ আছে, এটা তোমার ভূমি। এবার তুমি হচ্ছে এই, আর তোমার যদি দর্পণ থেকে ডিস্টেন্স যদি সে ফর এক্সাম্পল 10 মিটার হয়, তাহলে তোমার যে প্রতিবিম্বটা সেটা একই ডিস্টেন্সে গঠিত হবে। এখানে ধরো প্রতিবিম্ব সেম হাইটের একটা প্রতিবিম্ব, ডট 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 দিয়ে আঁকালাম, ঠিক আছে? এটারও ডিস্টেন্স ওই একই 10 মিটারই হবে। তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব 10 মিটার, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 মিটার, ঠিক? তাহলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হলো? বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 + 10 20 মিটার, রাইট? এবার ধরো তুমি দুপা আগালা, দুপা বলতে আমরা ধরে নিচ্ছি যে 5 মিটার আগালা, তুমি দর্পণের দিকে 5 মিটার আগালা। তাহলে এখন তোমার দর্পণ থেকে দূরত্ব কত? আগে ছিল 10, 5 মিটার আগালা, তাহলে 10 - 5, অর্থাৎ তুমি এখন দর্পণ থেকে 5 মিটার দূরে আছো, রাইট? তাহলে তোমার প্রতিবিম্বটাও কিন্তু, তুমি যদি 5 মিটার দর্পণের দিকে আগাও, তোমার প্রতিবিম্বটাও কিন্তু হাঁটতে হাঁটতে 5 মিটারেই এগিয়ে আসবে, রাইট? তাহলে এটার ডিস্টেন্সটাও হয়ে গেল তোমার 5। তাহলে আগে কি ছিল? 10 + 10 20, বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 10 + 10 20 ছিল। এখন বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হলো 5 + 5 10 মিটার, আর দর্পণ থেকে বস্তুর বা দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হলো 5 মিটার। যদি এরকম টাইপের কোশ্চেন আসে, পারবে তো? ঠিক আছে, এইভাবে করবা। আচ্ছা, কি বলছে এবার? প্রতিবিম্ব কি তোমার সঙ্গে সঙ্গে এক পা করে তোমার দিকে এগোচ্ছে? এক পা করে তোমার দিকে এগোচ্ছে? তুমি আয়না পর্যন্ত পৌঁছাতে যত দূরত্ব অতিক্রম করলে, তোমার প্রতিবিম্বকে আয়না পর্যন্ত পৌঁছাতে তত দূরত্ব অতিক্রম করলো। তাহলে বলা যায় বস্তু থেকে আয়না এবং আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান। বস্তু থেকে আয়নার দূরত্ব আর বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান। তাহলে দেখতে পারলাম যে বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতা সমান, প্রথম বৈশিষ্ট্য। আর বস্তুর থেকে দর্পণের দূরত্ব যা হবে, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব তা হবে, বস্তু থেকে দর্পণের দূরত্ব তা হবে, প্রতিবিম্বের দূরত্ব তাই হবে, ঠিক আছে? এরপর কি বলছে? তোমার ডান হাতটা দিয়ে আয়নাটাকে স্পর্শ করো। প্রতিবিম্ব কোন হাত দিয়ে আয়নাটাকে স্পর্শ করলো? তুমি যদি ডান হাত দিয়ে স্পর্শ করো, তাহলে দেখবা প্রতিবিম্বটা বাঁ হাত দিয়ে স্পর্শ করলো, ঠিক আছে? তুমি দেখবা নিজে আয়নার সামনে গিয়ে লক্ষ্য করতে পারো প্রতিবিম্ব কোন হাত দিয়ে আয়নাটাকে স্পর্শ করো। তোমার বাঁ পাটা একটু ওঠাও, তোমার প্রতিবিম্বটা কোন পা উঠালো? ডান পাটা উঠাবে, দেখবা। তবে বলা যায় আয়না বস্তুর প্রতিবিম্বে পার্শ্ব পরিবর্তন হয়, অর্থাৎ ডান দিকটা বাঁ দিক ও বাঁ দিকটা ডান দিক বলে মনে হয়, কিন্তু উপরটা উপর দিকে এবং নিচেরটা নিচের দিকেই থাকে, অর্থাৎ আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। সমশীর্ষ বলতে কি? এটা ধরো তোমার পেন আছে, তুমি যদি আয়নায় প্রতিবিম্ব পাও, তাহলে এই পেনটা কিন্তু এরকমই থাকবে। এটা হচ্ছে সমশীর্ষ, ঠিক আছে? তার মানে তোমার মাথাটা যদি উপরে আর পাটা নিচে থাকে, তাহলে প্রতিবিম্বরও কিন্তু মাথাটা উপরে পাটা নিচে থাকবে। এটা সমশীর্ষ। কিন্তু এমনও দর্পণ আছে যেখানে, যেমন উদাহরণ হচ্ছে অবতল দর্পণ, সেটাতে তোমার মাথা উপরে পা নিচে, তোমার প্রতিবিম্বটা তৈরি হবে পা উপরে মাথা নিচে, সেটাকে বলে অবশীর্ষ। মানে এরকম আছে, প্রতিবিম্বটা তার উল্টাটা, পা উপরে মাথা নিচে, এটাকে বলা হচ্ছে অবশীর্ষ। তো দুটো টার্ম মাথায় রাখো, সমশীর্ষ মানে সোজা, তোমার মাথা উপরে পা নিচে, প্রতিবিম্বের মাথা উপরে পা নিচে, আর অবশীর্ষ মানে উল্টা, তোমার মাথা উপরে পা নিচে, প্রতিবিম্বের পা উপরে মাথা নিচে, ঠিক আছে? এটা হচ্ছে অবশীর্ষ। আর পার্শ্ব পরিবর্তন মানে কি? পার্শ্ব পরিবর্তন মানে বস্তু সাপেক্ষে পাশের দিকে উল্টে যাওয়া, ঠিক আছে? তোমার যদি এখানে একটা, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এরকম তোমাকে দেখতে হবে, মানে আয়নার সামনে গিয়ে তোমাকে দেখতে হবে। তুমি যদি দেখো বি, তাহলে বিটা কি হচ্ছে? পাশের দিকে পরিবর্তিত হচ্ছে, সাইড বাই সাইড, আপসাইড ডাউন হয় না, আপসাইড ডাউন হয় না, সাইডে কিন্তু পরিবর্তিত হচ্ছে, রাইট? তাহলে বি হলে তার যে প্রতিবিম্ব হবে সেটা এরকম উল্টা বি হবে,
রাইট? তোমরা নিজে ট্রাই করতে পারো। এখানে একটা দিয়েছে তোমাদের সুন্দর, এখানে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স লেখা, দেখো এটা সাইড, পার্শ্ব পরিবর্তন মানে সাইডে পরিবর্তন, সাইডে নাকি আপসাইড ডাউন, আপসাইড ডাউন হয় না, সাইডে কিন্তু হয়, ঠিক আছে? তো এটাকে বলছে পার্শ্ব পরিবর্তন। আয়নার প্রতিফলন থেকে ফলে এ থেকে জেড পর্যন্ত কোনো কোনো অক্ষরের প্রতিবিম্বে পার্শ্ব পরিবর্তন হয়, তা ভেবে লেখো কোন কোনগুলো পার্শ্ব পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? এবার অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্সের গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন, দলে আলোচনা করে উত্তর লেখো। এবার দেখো অ্যাম্বুলেন্স লেখাটা যেটা আছে, আমরা জানি আয়নার ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন ঘটে, ঠিক আছে? এবার উল্টো থাকে। এবার তোমাদের যে দেখবা মোটর সাইকেলে গাড়িতে কিন্তু একটা ভিউ ফাইন্ডার থাকে পিছনের গাড়িটাকে দেখার জন্য। তাহলে পিছনের গাড়িটাতে যদি অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা থাকে, তাহলে তোমার আয়নাতে কি হবে, সোজা করে দেখাবে। সোজা থাকলে তার পার্শ্ব পরিবর্তন হয়। আর আগে থেকে যদি পার্শ্ব পরিবর্তন করে দেওয়া থাকে, যেটা এই কিনা এই অ্যাম্বুলেন্স লেখাটাতে আছে, সেটা যদি তুমি এখন আয়নায় দেখো, তাহলে দেখবা কি হবে, এটাকে সুন্দর অ্যাম্বুলেন্স সোজাভাবে দেখতে হবে। এখানে কিন্তু পার্শ্ব পরিবর্তন করে লিখে দেওয়া আছে, কিন্তু তুমি যদি এটা আয়নায় দেখো তাহলে কিন্তু সোজা দেখতে হবে। নিজের বাড়িতে যে আয়নাটা আছে সেটা আয়নার সামনে এভাবে দেখবা সুন্দর এই অ্যাম্বুলেন্স কথাটা কিন্তু দেখতে হবে। এখানে এখানে দেখো কিছু কিছু অক্ষরের পার্শ্ব পরিবর্তন হয়েছে। যেমন দেখো এর হয়নি, এম এর হয়নি, বি এর হয়েছে, ইউ এর হয়নি, এল এর পার্শ্ব পরিবর্তন হয়েছে, আবার এ এর হয়নি, এন এর পার্শ্ব পরিবর্তন হয়েছে, সি এর হয়েছে, ই এর হয়েছে। তাহলে কিছু কিছু পার্শ্ব পরিবর্তন হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়নি। তাহলে তোমাকে কিন্তু পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোন কোন ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হয়েছে, কোন কোন ক্ষেত্রে পার্শ্ব। যেমন বি এর ক্ষেত্রে এরকম পার্শ্ব পরিবর্তন হয়েছে, এম এর ক্ষেত্রে কি হবে পার্শ্ব পরিবর্তন, দেখবা এম এমই থাকবে। ও এর ক্ষেত্রে কি হবে, ও তো ওই থাকবে। হুম। এর ক্ষেত্রেও হবে না পার্শ্ব পরিবর্তন। আবার এন এর ক্ষেত্রে কিন্তু হবে পার্শ্ব পরিবর্তন, ঠিক আছে? তো কোন কোন অক্ষরগুলো পার্শ্ব পরিবর্তন হতে পারে সেটা কিন্তু মাঝে মাঝে রায়ান মার্টিনে কিন্তু দেখবে, মানে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো এটার জন্য একটু আগে থেকে একটু নক করে রাখলাম, প্রিপেয়ার থেকো। এবার চলে আসতেছি আমরা হাতে কলমে আর্টের দিকে, ঠিক আছে? একটি কাঁচের গ্লাসের মধ্যে একটি পেন বা সোজা কাঠি রাখো। আচ্ছা, কাঁচের গ্লাসে একটা পেন বা সোজা কাঠি রাখা আছে, ঠিক আছে? এবার গ্লাসটিতে কিছুটা জল ঢালো। পেন বা কাঠিটির কোনো অংশ কি 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 কিছু পরিবর্তন লক্ষ্য করছো? পরিবর্তন হলে সেটা কোন অংশে? পেন বা কাঠিটির নিচের অংশ যেখান থেকে জলের ভেতরে আছে, সেখান থেকে পেন বা কাঠিটি বাঁকা লাগছে। তাহলে দেখো আমাদের ছবিটাতে তোমরা যদি লক্ষ্য করো, নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো। একটা কাঁচের গ্লাস নিলে, তার মধ্যে জল নিবা, এবার তার মধ্যে যদি পেনটাকে ঢোকাও, তাহলে আমরা দেখতে পারবো যেন পেনটা কি উপর থেকে লক্ষ্য করবো যেন পেনটা একটু বেঁকে গেছে, পেনটা যেন একটু বেঁকে গেছে, ঠিক আছে? এটার পিছনে কি কারণ? আলোর প্রতিসরণ। সেটা কোন অংশে? পেন বা কাঠিটির নিচের অংশ যেখানে থেকে জলের ভেতরে আছে, সেখান থেকে পেন বা কাঠিটিকে বাঁকা লাগছে। পেন বা কাঠিটি জল থেকে যদি আমরা তুলে দেখতে, তাহলে পেন বা কাঠিটি সত্যিই বেঁকেছে কিনা। তাহলে কি আমরা যদি জল থেকে তুলি তাহলে কি পেনটা বেঁকে গেছে? না, কিন্তু জলে যদি ঢোকাই তাহলে পেনটা বেঁকে গেছে বলে মনে হচ্ছে। আসলে গ্লাসে জল ভরার পর যেহেতু ঘটনাটা ঘটছে, আবার জল থেকে পেন বা কাঠিটি তুলে নিলে পেন বা কাঠিটা যেহেতু সোজাই থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে গ্লাসে জল ঢালাই এই কারণ। আসলে গ্লাসে জল ঢালার পর গ্লাসের ভেতরে দুটো মাধ্যম তৈরি হয়েছে, একটা জল মাধ্যম যেটা ঘনতর মাধ্যম, একটা বায়ু, একটা লঘুতর মাধ্যম। পেন বা কাঠির জলের তলার অংশ থেকে আলো যখন জল পেরিয়ে বায়ুতে পৌঁছাচ্ছে, তখন মাধ্যমের দুটি বিভেদ তল থেকে আলো বেঁকে গিয়ে তোমার চোখে এসে পড়ে। তোমার চোখে তখন আসলে পেন বা কাঠিটির নিমজ্জিত অংশ নয়, পেন বা কাঠির নিমজ্জিত অংশের প্রতিবিম্বটি দেখো। প্রতিসরণের জন্য প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, প্রতিফলনের জন্য যেমন প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিসরণের জন্য প্রতিবিম্ব তৈরি হয়। এখানে প্রতিবিম্ব তৈরি হওয়ার পিছনে কারণ হলো হচ্ছে আলোর প্রতিসরণ, এখানে প্রতিবিম্ব তৈরি হওয়ার পিছনে কারণ হলো হচ্ছে আলোর প্রতিসরণ। আর এই প্রতিসরণটা কেন হয়েছে? কারণ হলো হচ্ছে এখানে দুটো বিভেদ তল সৃষ্টি হয়েছে, একটা বায়ু মাধ্যম আর একটা জল মাধ্যমের বিভেদ তল সৃষ্টি হয়েছে। তাহলে আমি একটুখানি ব্যাপারটা বুঝিয়ে নিই, বাকিটা তো আমরা সহায়িকার হেল্প নিয়ে রেডি করে নেব ল্যাঙ্গুয়েজটাকে। কিন্তু আর জিনিসটা বোঝা, সবার আগে জিনিসটা বুঝে নেয় যে হচ্ছেটা কি আসলে ঘটনাটা, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা ছবি আঁকতেছি। এখানে ধরো তোমার দণ্ডটা এরকম করে আমি আঁকালাম দণ্ডটা। এবার দেখো দণ্ডের যে টিপটা পয়েন্টটা আছে, টিপ পয়েন্টটা, সেখান থেকে ধরো আলোক রশ্মি বেরিয়ে আসছে, এসে পড়ছে এখানে। এবার এটা হচ্ছে তো দুই মাধ্যমের বিভেদ তল,
এখান থেকে আলোক রশ্মি আসছে, এটা আপতন বিন্দু আর এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, রাইট? এবার তুমি বলো যে স্যার এটা তো জল মাধ্যম, তাহলে এটা তো ঘন মাধ্যম, আর এটা তো বায়ু মাধ্যম, তাহলে তো এটা স্যার লঘু মাধ্যম। তাহলে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে এসে পৌঁছায়, তাহলে আলোক রশ্মি কি হবে? কিছুটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, একটু দূরে সরে গেল। দূরে সরে যাওয়া মানে অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাওয়া, মানে একটু বাঁকায় দিই, হ্যাঁ, এই হলো সেটা। তাহলে এটা হলো প্রতিসরণ কোণ অনেক বেশি, আর এটা হচ্ছে আপতন কোণ অনেক কম। তাহলে এবার আমার তো চোখ আছে এইখানে রে বাবা, আমার চোখ আছে এখানে, আমার চোখ তো এখানে আছে। তাহলে আমার চোখ কি আলোর এই গতিপথটাকে, বক্র গতিপথটাকে তো আলো আমার চোখ অনুসরণ করতে পারে না। ও ভাবে যে সোজাসুজি যেন এরকম কোন একটা বিন্দুতে আছে, এই টিপ মাথার পয়েন্টটা, ঠিক আছে? তখন মনে হয় যেন আলো, এই যে এই টিপটা যেন বেঁকে গেছে। দেখো এখানে কিন্তু এরকম বাঁকা হয়ে গেল, এটা সোজা, আর টিপটা যেন এরকম বেঁকে গেছে, রাইট? দেখো বেঁকে গেছে, যেন এখান থেকে জিনিসটা এরকম যদি ভাবো, ইমাজিন করো, তাহলে এটা একটু, এটা সোজা, তারপর দেখো এখান থেকে এরকম বেঁকে গেছে কাঠিটা, দেখতে পাচ্ছ? তো এই যেটা আলোর গতিপথের জন্যই কিন্তু এটা হয়, কারণ আলোর গতিপথটা যেহেতু বেঁকে গেছে, তাই যেন মনে হচ্ছে যে কাঠিটা যেটা জলের নিচের অংশে আছে সেটাও যেন বেঁকে গেছে। তাহলে এটা কিন্তু আলোর প্রতিসরণের জন্য হচ্ছে। আর যেটা তোমরা ডট 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 করে আঁকাচ্ছ সেটা হলো হচ্ছে আলোর প্রতিবিম্ব, ঠিক আছে? তো এটা দেখবা নোটের মধ্যে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কিন্তু এই ছবিটা বোধহয় আঁকানো নেই, আমি ছবিটা আজকে পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু ওটা নোটের নিচে শর্ট করে আঁকিয়ে নিবা, কেমন? চলো, এটা মুছলাম। আসল ব্যাপারটা তো বুঝলা, যে আলোর যে গতিপথটা বেঁকে যাওয়ার কারণে আমার কিন্তু বেঁকা বলে লাগছে দেখতে। এবার হাতে কলমে নাই, একটা খালি বালতি নাও, একটি পেন্সিল দিয়ে বালতির ভেতরের দেওয়ালে ওপরের দিকে একটা দাগ। এবার একটি সোজা লাঠি দিয়ে বালতির তলা থেকে সেই পেন্সিলের দাগ অবধি মেপে লাঠির গায়ে কি উচ্চতায় পেন্সিলের দাগ। আচ্ছা 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 আচ্ছা, সবার লাস্টে প্যারাতে চলে যাই। আসলে কি বলছে বলো তো, এখানে বালতি আছে, তো বালতির যে তলদেশটা আছে সেটা অনেকটা নিচে আছে, ভালো কথা। এবার যখন বালতিতে তুমি জল প্রবেশ করা শুরু করছো, যেন মনে হচ্ছে তলদেশটা কিছুটা উপরে উঠে চলে আসছে। বালতিতে যেই তুমি জল প্রবেশ করানো শুরু করছো, যেন তাই মনে হচ্ছে যে তলদেশটা কিছুটা উপরের দিকে উঠে আসতেছে। এটার পিছনে কারণ কি? তাহলে আমরা কি পাচ্ছি যে বালতির যে তলদেশটা, তার যে প্রতিবিম্বটা, যেন প্রতিবিম্বটা উপরের দিকে চলে আসতেছে। জল ঢালার পরে যেহেতু এই ঘটনাটা হলো, তাই জন্য এই প্রতিবিম্বটা কিসের জন্য সৃষ্টি হয়? আলোর প্রতিসরণের জন্য। এই জন্য লাস্টের পায়াটা সুন্দর করে বলেছে যে আসলে প্রতিসরণের জন্য এই যে জল নিচে বালতির যে তলটা উপরের জন্য যে উঠে আলো, এটা হচ্ছে প্রতিসরণের জন্য ঘটছে। আসলে প্রতিসরণের জন্য এই ঘটনাটি ঘটছে। বালতির তলদেশ থেকে আসা আলোক রশ্মিগুচ্ছ যখনই জল পেরিয়ে বায়ুতে প্রবেশ করে, সেই সময় মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে আলোক রশ্মিগুচ্ছ অভিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে পেকে যাওয়া প্রতিষ্ঠিত রশ্মিগুচ্ছ তোমার চোখে এসে পড়ে, ঠিক আছে? তোমার চোখে এসে পড়ে, তখন তুমি ওই তলের প্রতিবিম্ব দেখো, যা প্রকৃত তলদেশের কিছুটা উপরে অবস্থান করে বলে মনে হয়। তাই তোমার মনে হচ্ছে যে তলটা উপরের দিকে আসে। সুন্দর একটা ছবি আঁকিয়ে দিয়েছে বইতে, এটা তো বইয়ের থেকে পেয়ে যাবা। এখানে একটা বালতি নিয়েছে, এটা হলো হচ্ছে বালতির তলদেশ, ঠিক আছে? আমার মনে হচ্ছে যেন বালতির তলদেশটা কিছুটা উপরে উঠে আসছে। কিভাবে হয়েছে দেখো, এখানে জল ভর্তি আছে, এটা জল, এটা বায়ু, দুই মাধ্যমে বিভক্ত। এবার বালতির তলদেশ থেকে ধরো একটা আলোক রশ্মি এভাবে আসছে, আর একটা আলোক রশ্মি এভাবে আসছে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এটা আপতন বিন্দু, আপতন বিন্দুতে সঙ্গে সঙ্গে একটা অভিলম্ব অঙ্কন করলাম, ঠিক? এই যে অভিলম্বটা, এটা কোন দিক থেকে কোন দিকে আসতেছে? ঘন থেকে লঘু মাধ্যম। তো লঘু মাধ্যমে কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, সোজা কথা। আমরা তো এখন চ্যাম্পিয়ন, সব বুঝি। তাহলে এর আপতন বিন্দুতে আবার অভিলম্ব অঙ্কন করবা, সবসময় আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটাও কি হবে? যেহেতু এটা বায়ু মাধ্যম, লঘু মাধ্যম, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? হলো?
আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে আসে। এবার তো স্যার মানুষের চোখ তো সেই বক্রপথটাকে তো এইভাবে যে বক্রপথটা সেটা তো অনুসরণ করতে পারে না। তাহলে এটাকে যদি পিছন দিকে বর্ধিত করো, আর এটাকে যদি পিছন দিকে বর্ধিত করো, দেখবা কোনো একটা বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? তাহলে মনে হবে কি এই যে বটম যে বিন্দুটা, সবার নিচের যে বিন্দুটা সেটা এরম উপরে এসেছে, ঠিক তেমনি প্রত্যেকটা বিন্দু থেকে যদি এরকম আলোক রশ্মি আসে, তাহলে ঠিক তেমনি প্রত্যেকটা বিন্দুর জন্য এরকম প্রত্যেকটা বিন্দু এরকম উপরের দিকে উঠে যাবে বলে মনে হচ্ছে। এই বিন্দুটা যদি উপরে উঠে যায়, তার সাইডের বিন্দুগুলো এরকম উপরে উঠে যাবে। ফলে ফলে মনে হবে যে এইখানে চলে আসলো তোমার প্রতিবিম্বটা, এই সব জায়গায় তোমার চলে আসলো কি হচ্ছে, এই জলতলের প্রতিবিম্বটা। তাহলে আগে যেটা বালতির উচ্চতা ছিল উপর তল থেকে, বালতির উচ্চতা ছিল এই এতটা, এতটা বালতির উচ্চতা ছিল, এখন যেন বালতির উচ্চতা হয়ে গেল এতটুকুন, উচ্চতাটা যেন কমে গেল, অর্থাৎ কি হচ্ছে, তলদেশটা কিছুটা উপরের দিকে উঠে আসলো। ঠিক আছে? তাহলে এই ঘটনাটাও হচ্ছে কিসের জন্য? আলোর প্রতিসরণের জন্য। আমি এই ছবিটা তোমাদের বইতেই দেওয়া আছে, বই থেকে এটা করে নিতে পারবা, এই যে সুন্দর দেওয়া আছে এই ছবিটা। আর পেনের বেঁকে যাওয়ার ছবিটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওটা ওই নোটের নিচে একটু আঁকিয়ে নিও সুন্দর করে, তাহলেই হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটাই থাকলো। এরপর নেক্সট পার্টটা হলো হচ্ছে বর্ণালী।